এইবারের বর্ষাকালে আমাদের গাড়ি ছুটে চলল পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে আমাদের রাত্রিবাস ছিল জঙ্গলের মাঝে এই রিসর্টের টেন্ট অ্যাকোমোডেশনে। এই রিসর্টে যাওয়ার মূল কারণ হলো রিসর্ট থেকে অ্যারেঞ্জ করা নানা রকম অ্যাডভেঞ্চারের মজা নিতে। তবে আমার সঙ্গে ঘুরতে বেরোলে খাওয়া দাওয়ার ভরপুর অ্যারেঞ্জমেন্ট থাকবে। তাহলে আর কি, গল্পের গাড়ি এগোনো যাক। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার তিনটে রুট, যেমন বর্ধমান, আসানসোল, রানীগঞ্জের রুট ধরে যাওয়া যায়, বা আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়ার রুট ধরেও যেতে পারেন। তবে আমাদের মতো কোলাঘাট, খড়গপুর আর বেলপাহাড়ি রুটটা ধরে যেতে পারেন, কারণ সেই রুটটা সবচেয়ে বেশি সিনিক। সে আপনি যেই রুট ধরে যান দূরত্ব পড়বে 300 থেকে 350 কিলোমিটার, আর গাড়ি পথে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। যদিও এখন বর্ষাকাল, আমরা যে সময় পুরুলিয়া যাচ্ছি মানে বর্ষার শেষের দিকে, আর আকাশে শরতের মেঘ দেখা দিতে শুরু করেছে। সামনের রাস্তাটা দেখুন কি বিউটিফুল লাগছে। কলকাতা থেকে কোলাঘাট হয়ে লং ড্রাইভ যাওয়ার সময় যদি কোথাও স্টপ ওভার করতে হয়, তাহলে কোলাঘাটে শেরে পাঞ্জাব ধাবার নাম আমাদের মাথায় সবচেয়ে প্রথমে আসে। শুধু তাই নয়, উইকেন্ডে যদি মনে হয় লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে যাব চাও কোলাঘাটে, তাহলেও কিন্তু এই ধাবাই আমাদের প্রথম পছন্দ। 1987 সাল থেকে এই ধাবা সগৌরবে চলছে। এত বছরে আপনারা প্রায় সবাই কোলাঘাটে শেরে পাঞ্জাব ধাবাতে খেতে এসেছেন। আর এই ধাবাতে আসলে সবারই কিছু না কিছু নিজের পছন্দের খাবার থাকে। যেমন আমি আসলে প্রথমে এই স্পেশাল চা দিয়ে শুরু করি। এই চা দুরকমভাবে সার্ভ হয়। একটা তো এরকম কাচের গ্লাসে, যেটা ট্র্যাডিশনাল ধাবা স্টাইলে সার্ভ হয়, আরেকটা মডার্ন স্টাইলে মাটির খুঁড়িতে সার্ভ করা হয়। ব্রেকফাস্টে আমার পছন্দ ধাবার তন্দুরি আলু পরোটা। এটা যদি তেলে শেখা হয় না, তন্দুরে শেখা হয়, তাই তেলের অংশটা খুবই কম। ফিলিংয়ে আলু আর পনির মিক্স করে ঠাসা, আর অল্প কিছু কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর সঙ্গে থাকে আলুর সবজি। যেই ঝোলে চুবিয়া তন্দুরি আলু পরোটা খেতে খুব একটা মন্দ লাগবে না। আলুর পরোটা বেশ ভালো, তবে আমার রেকমেন্ডেশন এখানকার ছোলা ভাটুরা। আর ভাটুরার ভেতরে গ্রেটেড পনিরের স্টাফিং, সঙ্গে অল্প ধনেপাতা মিক্স করা। ঘিতে ভাজা ভাটুরা দারুণ খেতে, সঙ্গে অমৃতসরি স্টাইলে গোটা মশলা রান্না করা ছোলে তো অপূর্ব। নিউ মার্কেটে আমরা এরকম ছোলে ভাটুরা খাই, তার সঙ্গে কিন্তু এখানকার ছোলে ভাটুরার কোনো মিল নেই। তবে সাউথ কলকাতায় জলপান বলে একটা পুরনো দোকান আছে, সেখানে এইরকম অথেন্টিক ছোলে ভাটুরা পাবেন। এখানে ছোলে ভাটুরা হাফ পোর্শন আর ফুল পোর্শনে পাওয়া যায়। হাফ পোর্শন হলে একটা ভাটুরা, আর ফুল পোর্শন হলে দুটো ভাটুরা। একটু আগে খটখটে রোদ ছিল, এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা যা যা ব্রেকফাস্ট খেলাম, দুজনের জন্য খরচা আসবে 300 থেকে 400 টাকা। এই ধাবা 24 ঘন্টা খোলা, আর ধাবা আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। মনে রাখবেন, কলকাতা থেকে এই ধাবার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আমি এখন ঝাড়গ্রাম ক্রস করছি। কংসাবতী নদীর ওপরে একটা ব্রিজে দাঁড়িয়ে পড়লাম, আর দেখি চারদিকে প্রচুর কাশফুল ফুটেছে। পুজো বোধহয় প্রায় এসেই গেল, কি বলুন? আমি এখন বেলপাহাড়ি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। শালবনের জঙ্গলের মাঝে এক অপূর্ব হাইওয়ে। এই সিনিক পথের জন্যই এই রুটটাকে বেছে নেওয়া। আপনি চাইলে পুরুলিয়া ট্রেনে করেও আসতে পারেন। হাওড়া সাঁতরাগাছি থেকে 6 থেকে 7 খানা ট্রেন চলে। পুরুলিয়া আসতে সময় নেয় 5 থেকে 7 ঘন্টা, ডিপেন্ড করছে আপনি কোন ট্রেনে আসছেন। তবে গাড়ি করে আসার মজাটাই আলাদা। সামনের রুটটা দেখুন, রাস্তাটা দেখুন, কি অপূর্ব লাগছে।
রিসর্টে আসার লাস্ট 4-5 কিলোমিটার রাস্তা সাংঘাতিক সরু, মানে দুদিক থেকে যদি দুটো গাড়ি আসে, গাড়ি ছেড়ে দিন, যদি একটা টোটো আসে বা ভ্যান আসে, তারপরে কিন্তু আপনার পুরো ড্রাইভিং স্কিলসের উপর ডিপেন্ড করছে। প্রায় 9 ঘন্টার ড্রাইভের পরে পৌঁছে গেলাম এই রিসর্ট। এই রিসর্টের লোকেশন খয়রাবেড়া ড্যামের একদম পাশে, আর 3 দিকে পাহাড়ে ঘেরা। ওয়েস্ট বেঙ্গলের টপ রিসর্টসের মধ্যে এই রিসর্টসের পরিচয়। আমি পৌঁছে গেছি ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট, খয়রাবেড়া, পুরুলিয়া। এখানকার টেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপারে খুব অনেক শুনেছি, এবার চাক্ষুষ দেখবো। আই এম ভেরি এক্সাইটেড। দেখি এই তো সামনে এসেই গেছে। আমাদের টেন্টে ঢুকে দেখি এক বিশাল পালঙ্ক, মনে হচ্ছে আমি কোনো হেরিটেজ সুইটে আছি। অন্যদিকে রয়েছে সোফা কাম বেড, তাই 4 জনের অ্যাকোমোডেশন আরামসে হয়ে যাবে। আর টেন্টের সঙ্গে সব রকম মডার্ন ফিটিংস দিয়ে রয়েছে অ্যাটাচড বাথরুম। জায়গাটা দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে ভুলে গেছি লাঞ্চ করতে হবে। 9 ঘন্টা ড্রাইভ করেছি, পেয়েছে প্রচণ্ড খিদে, আর শুনেছি আমার জন্য নাকি ভালো লাঞ্চের ব্যবস্থা আছে। চলুন তাহলে কাল্টিভেট করি একসাথে। আজকের লাঞ্চের মেনুতে বেঙ্গলি কুজিন, আর স্টার্টার শুরু করছি ফিশ কাটলেট দিয়ে। এখানে কিন্তু বাসা মাছ ব্যবহার করা হয়েছে, কিন্তু মাছ একদম ফ্রেশ, আর ওপরে কোটিংটা একদম পাতলা, আর সঙ্গে দেওয়া কাসুন্দি দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে। সত্যি এতক্ষণ ড্রাইভের পরে যদি এই খাবার দিয়ে শুরু করতে হয় না, আহা, মানে আর কিছু বলার নেই আমার। এবার মেন কোর্স শুরু করছি বাসন্তী পোলাও দিয়ে। বাসন্তী পোলাও ঘিতে এত সুন্দর করে রান্না করা হয়েছে যে টেবিলে আসার সাথেই কি সুন্দর গন্ধ, তাতে খিদেটা আরো বেড়ে গেল। পোলাও প্রথমে এমনি খেয়ে দেখলাম, ব্যালেন্স মিষ্টি, বেশি মিষ্টি নয়। আর এর মধ্যে ড্রাই ফ্রুটসে কাজু আর কিশমিশ পেলাম। আর ঘিতে রান্না করা পোলাও, অতিরিক্ত ঘি দেওয়া হয়নি, আর রাইস মোটামুটি ঝরঝরে। আর পোলাওর সাথে আছে মিক্স ভেজিটেবল, যার মধ্যে 5 রকমের সবজি। পনিরের সাথে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কড়াইশুঁটি। মিক্স ভেজিটেবলটা ফাটাফাটি খেতে। আমি তো আবার স্ট্রিক্টলি ননভেজ, ভালো ভেজ খাওয়ার পেলে কিন্তু ছাড়ি না। এবার টেবিলের পরবর্তী পদ হলো প্রন মাস্টার্ড মশালা। মিডিয়াম সাইজের প্রন, সেটাকে সাদা সর্ষে কালো সর্ষের পেস্ট দিয়ে রান্না করা, অবভিয়াসলি সর্ষের তেল দিয়ে রান্না করা হয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা তো আছেই, ভালোই লাগছে। আজকের মেনুতে মাছ ছিল, প্রন ছিল, এবার ননভেজে মাংস থাকবে না, সেটা কি পসিবল? টেবিলের পরবর্তী আইটেম হচ্ছে বাঘমুন্ডি মাটন, অর্থাৎ লোকাল মাটন কারি। এখানকার মাটন কারিতে পেঁয়াজ আর টমেটো বেস গ্রেভি অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তার গ্রেভিটা একদম সেমি থিক হয়ে গেছে। আর মাংস এতটাই ভালো সেদ্ধ হয়েছে, মিট ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। দারুণ খেতে।
বাঙালি খাবারে শেষ পাতে চাটনি থাকবে না সেটা কোনো সম্ভব নয়, তাহলে বাঙালি খাওয়াটাই ইনকমপ্লিট রয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার সামনে রয়েছে খেজুর আমসত্ত্ব টমেটোর চাটনি। এখানে চাটনি একদম না ক্যাটকেটে মিষ্টি নয়, ব্যালেন্স মিষ্টি। আর বাঙালি কুজিনে শেষ পাতে চাটনি থাকবে না সেটা হয় না, তার একটা সায়েন্টিফিক রিজন আছে। দেখুন, আপনি এতক্ষণ ধরে যা যা খাবার খেলেন, আপনার টেস্ট বাড নানা রকম ফ্লেভার পেয়ে পুরো কনফিউজড হয়ে যায়। শেষ পাতে চাটনিটা কী করে, আপনার প্যালেট ক্লিনজারের কাজ করে, যেটা আপনার টেস্ট বাডকে পুরো রিসেট করে দেয়। কারণ বাঙালি খাবারে সবচেয়ে লাস্টে মিষ্টি ম্যান্ডেটরি, আর যখন মিষ্টি ম্যাক্সিমাম স্বাদটা নেওয়ার জন্য আপনার টেস্ট বাডকে একদম রিসেট থাকলেই মিষ্টির পুরো আনন্দটা পাবেন। আর যেমন ভাবনা তেমন কাজ, ডেজার্টে রয়েছে মিষ্টি দই। আফটার হেভি লাঞ্চ এখন টাইম ফর সাম অ্যাডভেঞ্চার। মোটরবোট করে খয়রাবেড়া ড্যাম ঘুরে দেখব, সানসেটের টাইমটা এনজয় করব। সেফটি ফার্স্ট, লাইফ জ্যাকেট পরে আমরা কিন্তু সবাই রেডি, শুধু আমি নয়, রনরিও রেডি। হোয়াট আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স! বোট খয়রাবেড়া ড্যামের থেকে যাচ্ছে আর ছোট ছোট মাছ সামনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! ক্যামেরা বন্দি করা যাবে না কিনা জানি না, বাট অ্যামেজিং ফিলিং। উই আর হ্যাভিং আ গ্রেট টাইম। খয়রাবেড়া ড্যামের শান্ত জলের বুক ছেড়ে এগিয়ে চলেছে আমাদের মোটর বোট। জলের ওপরে মাছরা রেস্ট নিচ্ছিল, বোটের আওয়াজ দেখে ওরা লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। অ্যামেজিং সিন! এটা কিন্তু নিজে না করলে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবেন না, ক্যামেরা বন্দি করেও জাস্টিফাই করতে পারবো না। আমাদের চারদিকে কিন্তু ঘন জঙ্গল। লোকালসরা বললো এই জঙ্গলে হাতি, হায়না, বন্য শুয়োর, এমনকি ভাল্লুকও থাকে। ভেরি ভেরি ডেন্স ফরেস্ট। সত্যি ইকো অ্যাডভেঞ্চার রিসর্টস। আমি তো বর্ষাকালে এসেছি, এই সময় সাপের উপদ্রব সাংঘাতিক। এই জঙ্গলে অজগর পাইথন ইজ আ ভেরি কমন সাইটিং। সব সিজনের কিন্তু প্রোজ অ্যান্ড কনস আছে। আমি একদম ঘোর বর্ষাকালে এসেছি বলে চারদিকে এত গ্রিনারি। আমি শীতকালে এসেছিলাম, এত গ্রিনারি ছিল না। আর বর্ষাকালে খয়রাবেড়া ড্যামের জল ফুলে ফেঁপে উঠেছে। সত্যি কথা বলতে অনেকদিন পরে একটা অদ্ভুত সুন্দর সানসেটের এক্সপিরিয়েন্স হলো। আমি বলছি না যে সানসেটটা আনফরগেটেবল, বাট সানসেট দেখার জন্য যেই অ্যাক্টিভিটিটা হলো সেটা সত্যি অনেকদিন সময় লাগবে ভুলতে, বা জানি না কোনোদিন ভুলতে পারবো কিনা। এটা 8 ঘন্টার রাইড, বাট ওয়ার্থ এভরি পেনি। যখন বুকিং করবেন তখন বাকি সব ডিটেলস জেনে নেবেন। এবার রিসর্ট ফেরার পালা। ইভিনিংয়ে একটা চমক আছে, সেটা অবভিয়াসলি কিছুক্ষণ পরেই জানতে পারবেন, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ইভিনিংয়ের প্ল্যান হচ্ছে খয়রাবেড়া ড্যামের ধারে বসে বারবিকিউ করা। আর বারবিকিউ মেনুতে রয়েছে চিকেন, প্রন আর ফিশ। এই রিসর্টের কিন্তু খুব স্পেশালাইজড বারবিকিউ সেটআপ, একটা রেস্টুরেন্টের মতো বিশাল বড় বারবিকিউ সেটআপ নয়। জঙ্গলের মাঝে একটা রিসর্টে, এটা অফ রিমোট লোকেশনে যেরকম সেটআপ করা যেতে পারে খুব ভালোইভাবে সেটা ম্যানেজ করেছে। একটা ছোট আঙ্গিটি, তার মধ্যে চারকোলের বেস, আর তার উপরে গনগনে আগুনে তৈরি করা হচ্ছে চিকেন, প্রন আর ফিশ বারবিকিউ। চিকেনকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছে, তাই ভেতরে অবধি ফ্লেভারটা গেছে, আর একদম নরম, টেন্ডার, আর খুব সুন্দর করে বারবিকিউটা করা হয়েছে। ওপরে পোড়া পোড়া আর ভেতরে জুসি চিকেন, ব্যাপক লাগছে।
চিকেন তো খেলাম, এবার বাসা মাছ দিয়ে তৈরি করা বারবিকিউটা খেয়ে দেখি। টু বি অনেস্ট, আমার কিন্তু মাছের টেস্টটা বেটার লাগলো, যেহেতু মাছটা যেহেতু নরম চিকেনের থেকে, তাই জন্য মানে ম্যারিনেশনের ফ্লেভারটা আর বেশি ভালো ইনফিউজ করেছে, আরও ভালো লাগছে। দারুণ দারুণ। অফকোর্স প্রন তো আছেই, সেটা তো মিস করা যায় না। দেখুন, প্রন আর মাছের বারবিকিউ করা কিন্তু একটু বেশি টাফ চিকেনের তুলনায়। তার কারণ ফিশ যদি নরম ভেঙে যায় খুব তাড়াতাড়ি, আর প্রন হচ্ছে আপনি যদি বেশিক্ষণ বারবিকিউ করেন মানে ছিবড়ে হয়ে যায়, চিবি হয়ে যায়। এখানে কিন্তু প্রন পারফেক্টলি জুসি অ্যান্ড টেন্ডার, সঠিকভাবে বারবিকিউ করা হয়েছে। আমি ভাবিনি এরকম বেসিক সেটআপে এত সুন্দর বারবিকিউ করা যায়। আই এম ভেরি ইমপ্রেসড। লন থেকে ডাইনিং রুমে চলে আসলাম। বাইরে প্রচণ্ড হিউমিডিটি, এসিতে এখন বসে শান্তিতে বাকি খাবারটা খাবো। বাকি খাবার মানে বারবিকিউর পরে আজকের ডিনারের পালা। ডিনারটা বেশি হেভি না করে পাস্তা অর্ডার করলাম। হোয়াইট সসে রান্না করা পেনে পাস্তা, তার মধ্যে চিকেন আর শ্রিম্প দেওয়া। পাস্তা আমি এখানে দুটো জিনিস নোটিস করলাম। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ হোয়াইট সস যেটা দেওয়া হয়েছে সেখানে একটা ক্রিমি ফিনিশ আসছে। ম্যাক্সিমাম জায়গায় দেখি ড্রাই থাকে, কিন্তু এখানে একদম ড্রাই নয়। আর এর মধ্যে বেশ ভালো পরিমাণে শ্রিম্প আর চিকেন আছে, যেটা খেতে আরও ভালো লাগছে। ওপর থেকে একটু ইটালিয়ান হার্বস দেওয়া। ডিনারের নেক্সট আইটেম হচ্ছে আমার খুব প্রিয় ফিশ অ্যান্ড চিপস। যেটা দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে, এখানে অথেন্টিক ওয়েতে বিয়ার ব্যাটার ইউজ করা হয়েছে। প্রচণ্ড ফ্লেকি একটা ব্যাটার, আর তেমনি লাইট, মানে দেখে ভিজুয়ালি যা মনে হচ্ছে, এবার ফার্স্ট বাইটটা দিলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তবে এরকম ফিশ অ্যান্ড চিপস খাওয়ার ম্যাক্সিমাম এনজয়মেন্ট হচ্ছে যখন আপনি ফ্লেকি ক্রিস্পি মাছ ভাজার টুকরোকে টাটা সসে ডিপ করে খাবেন না, সেটাই আসল মজা। আচ্ছা, এখানে কিন্তু বাসা মাছ ইউজ করা হয়, ভেটকি বা কড ইউজ করা হয় না। আর ফিশ অ্যান্ড চিপস যখন এনজয় করছেন, অবভিয়াসলি সঙ্গে দেওয়া এরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইসকে কিন্তু ভুলে যাবেন না। আজকের দিন শুরু হয়েছিল ভোরবেলায় 5টা নাগাদ কলকাতা থেকে। গাড়ি চালিয়ে পুরুলিয়া আসলাম, লাঞ্চ করলাম, সাংঘাতিক সুন্দর একটা ইভিনিং অ্যাক্টিভিটি করলাম, বারবিকিউ করলাম, আর এখন একটা ইভেন্টফুল ডে শেষ করতে চলেছি। বাট তবে যখন আমি এরকম একটা ইভেন্টফুল ডে শেষ করি, লাস্ট পাতে মিষ্টি না থাকলে কিন্তু আমার কাছে সেই দিন ইনকমপ্লিট। ফর এক্সাম্পল, আমার সামনে এখন রয়েছে ক্যারামেল কাস্টার্ড। কাস্টার্ড তৈরি হয় ডিম আর দুধকে মিক্স করে। সেই মিক্সকে বেক করে কাস্টার্ডের টেক্সচারটা ফর্ম করে। এবার যখন বেক হচ্ছে, যে সুগার কন্টেন্টটা আছে ওটা যখন নিচে গিয়ে সেটেল করে ক্যারামেলাইজ হয়ে যায়, মানে বাটির নিচটা ক্যারামেলাইজ হয়ে যায়, তারপর যখন সার্ভ করার সময় বাটিটাকে উল্টো করে সার্ভ করে ক্যারামেলাইজ লেয়ারটা উপরে চলে আসে, তাই দেখবেন কাস্টার্ডের উপরের লেয়ারটা ক্যারামেলাইজড। তবে এখানে কিন্তু কাস্টার্ডটা ভ্যানিলা এসেন্স তো আছে, তবে মিষ্টিটা একটু বেশি, যেটা আমার প্রেফারেন্স অনুযায়ী। আমার একটু মাইল্ড মিষ্টি হলে বেটার লাগতো, তবে মন্দ নয়, ভালো। কিন্তু তাহলে আজকের দিনে ইতি টানছি। দেখা হচ্ছে কাল সকালবেলায় নতুন কিছু অ্যাডভেঞ্চার নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের সন্ধানে। ঘড়িতে এখন 5:30 বাজে। শুনেছি রিসর্টে প্রচুর অ্যাডভেঞ্চারের অপশন আছে, মানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের অপশন আছে। তো দেখি সকাল সকাল কী দিয়ে শুরু করা যায়। আজকের সকালের প্ল্যান হলো ট্রেকিং করা। রিসর্টের পেছনে এই যে পাহাড়টা আছে, এটার নাম হলো চেমটাবুরু। তো ইচ্ছে আছে ট্রেক করে এই চেমটাবুরুর ওপরে ওঠা।
দেখি কতটা সাকসেসফুল হতে পারি। এই রাস্তা কিন্তু বেশ দুর্গম, মানে ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম। লোকালসরা তত্তর করে হাওয়াই ছুটি পরে উঠে যাচ্ছে। হোয়াট আ লেভেল অফ ফিটনেস! আমাদের লজ্জা হওয়া উচিত। ওই দেখুন আমার পেছনে খয়রাবেড়া ড্যাম। গতকাল বিকেলবেলা ওই নৌকো নিয়ে একদম ওই ড্যামের একদম এজ অব্দি গেছিলাম, আর এখান থেকে দাঁড়িয়ে এরিয়াল ভিউ দেখছি। দুটো পার্সপেক্টিভই দেখা হয়ে গেল। এই ট্রেকিং পথে অনেক ছোট ছোট ঝর্ণা পাবেন, তাই আপনাকে কিন্তু প্রপার ট্রেকিং শু পরে আসতে হবে, মানে অ্যান্টি স্লিপ গ্রিপ যেই জুতোগুলো হয় সেগুলো দরকার। আর চশমা পরে আসলে কি অসুবিধা জানেন? এই আমার মতো যারা চশমা পরে আছি পুরো একটা ভাব হয়ে যাচ্ছে। খুব ডিফিকাল্ট ট্রেকিং, মানে আমাদের মতো শহরী লোকেদের জন্য তো প্রচণ্ড ডিফিকাল্ট। আমি এখন যেখানে বসে আছি আমার পিছনে একটা বিশাল বট গাছ, আর এটাই হচ্ছে এই ট্রেকিংয়ের ফার্স্ট লেভেল। এটা রিচ করতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। প্রায় 100 মিটার মতো হাইট। রাস্তাটা সাংঘাতিক, মানে 100 মিটার শুনতে খুব কম লাগছে, যেহেতু রাস্তাটা ওয়াইন্ডিং আপনাকে অনেকটা ঘুরতে হচ্ছে। বেশ ভালো মানে ফিটনেস রাখতে হবে আপনাকে, তবে বেশ ভালো লাগছে। এটা সকাল সকাল এরকম ট্রেকিং করলাম বা করছি, এখনও ইচ্ছে আছে উপরে যাওয়ার, যদি হেলথ পারমিট করে। লেটস সি। আর ওয়েদারটাও একটা বিশাল বড় ফ্যাক্টর, আকাশ পুরো মেঘলা হয়ে আছে, দেখা যাক কত যেতে পারি। যত ওপর দিকে এগোচ্ছি জঙ্গল আরও ঘন হচ্ছে। এই জঙ্গলে কিন্তু প্রচুর সাক্ষ্য আছে, প্রচুর জন্তু জানোয়ার আছে, তাই যখন এই জঙ্গলে আসবেন একজন গাইড তো দরকারই। আর গাইড তার সঙ্গে এরকম একটা অস্ত্র ক্যারি করে। এরকম কুঠার দরকার হচ্ছে আপনার সেলফ ডিফেন্সের জন্য। এক কোপে সাবার। আমি কিন্তু দ্বিতীয় লেভেলে পৌঁছে গেছি। আমার সময় লাগলো নিচ থেকে উপরে আসতে 1.5 ঘন্টা মতো। এবার নিচে ফেরার পালা, কারণ আজকে আমাদের কিন্তু কলকাতায় বাড়ি ফেরা। তাই যদি 1.5 ঘন্টা লাগে উপরে উঠতে, ধরে নিলাম 1 ঘন্টা মতো লাগবে নিচে নামতে। নামার সময় কিন্তু আরও রিস্কি, কারণ স্লিপারি হয়ে যায় আর স্লিপ করার চান্স কিন্তু ভেরি হাই, তাই ওটা একটু সাবধানে নামতে হবে। দেখা যাক কি হয়। আচ্ছা, নামার সময় এই ছোট ঝর্ণাটা চোখে পড়লো। এটা অ্যাকচুয়ালি ঝর্ণা না, এটা হচ্ছে যাওয়ার পথ। পাহাড় থেকে জল পড়ে এখন একটা ছোটো ছোটো ঝর্ণা হয়ে গেছে। ওঠার সময় রিয়েলাইজ করিনি, সাইড দিকে টুকটুক করে চলে গেছি। তো নামার সময় খুব রিস্কি, কারণ নট অনলি আপনি অ্যালং উইথ দ্য গ্র্যাভিটি নামছেন, তার সঙ্গে কিন্তু এই যে জল গিয়ে পাথরগুলো শ্যাওলা পড়ে স্লিপারি হয়ে গেছে। যদি পাথরের খাজে আপনার পা পড়ে তাহলে আইদার আপনার পা মচকাবে বা আপনি হড়কাবেন। খুব সাবধানে। ওপর থেকে নিচে নামতে লাগলো 45 মিনিট। আমি বলেছিলাম যে 1 ঘন্টা মতো সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। এর আগেও কিন্তু আমি এর থেকেও স্টিপ ট্রেকিং করেছিলাম, মানে টাফ ট্রেকিং করেছিলাম। সেটা ছিল ভুটানে টাইগার্স নেস্ট। যদি সেই ব্লগটা না দেখে থাকেন, ওপরের আই বাটনে ক্লিক করলে সেই ব্লগটা পেয়ে যাবেন। ওই ব্লগে আমি যে কথা বলেছিলাম আমি এখনও একই কথাই বলবো। আমার কাছে ফিটনেস মানে কিন্তু এই নয় যে আপনাকে স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে, আপনার 6 প্যাক থাকতে হবে। ফিটনেস মানে হচ্ছে মাংসপেশির জোর আর মনের শক্তি। এই দুটো জিনিস যদি থাকে না, আপনি যে কোনো অবস্ট্যাকল ওভারকাম করতে পারবেন। যেমন আমি করতে পারলাম। বড়াই করছি না, মানে যারা ভাবছেন যে না আমি পারবো না, তাদের আমি এনকারেজ করার চেষ্টা করছি। ট্রেকিং করে ফিরে আমি এখন খয়রাবেড়া ড্যামের ওপর দিয়ে হাঁটছি। এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি শীতকালে এসেছিলাম, তখনের তুলনায় এখন কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, হুইচ ইজ গুড। এবং এই জায়গাটা বিকেলের দিকে কিন্তু খুব সুন্দর জমজমাট হয়, আর অনেকটা সময় কাটাতে পারবেন। কালকে যেন আমরা বিকেলে ড্যামের ওপরে বোট রাইড করলাম, মানে মোটর বোট রাইড করলাম। আপনি এখান থেকে দাঁড়িয়েও ড্যামের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবেন। বেশ ভালো জায়গা, মানে পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট জায়গার মধ্যে এটা একটা। আমি এখন খয়রাবেড়া ড্যামের লক গেটের ওপরে দাঁড়িয়ে। খয়রাবেড়া ড্যামের কাজ হচ্ছে ওয়াটার রিজার্ভয়ারে, মানে জল স্টোর করা। আর সেই জল যখন ওভারফ্লো হয়ে যায়, একটা সার্টেন লেভেল ক্রস করে যায়, সেই জলকে নিচে বার করে দেওয়া হয়। এটাই হচ্ছে এই লক গেটের কাজ। আর যেহেতু বর্ষাকালে এসছি, ড্যামের জল একদম কালকে যেটা বলছিলাম ফুলে ফেঁপে উঠেছে, তাই প্রচুর জল। সেই জলের এখন রাশ দেখতে পাচ্ছে যখন জলটা নিচে যাচ্ছে।
আচ্ছা, আপনাদের সবার সাথে আলাপ করে দিই। ইনি হচ্ছেন রামদা, যিনি আমাকে চেংটাবুর ওপর থেকে ঘুরিয়ে আনলেন। রামদা এই রিসর্টের কর্মচারী গত 10 বছর ধরে। এই রামদা কিন্তু অসম্ভব সুন্দর বাঁশি বাজায়। চলুন রামদার বাঁশি বাজানো শুনে নিই, তাই তো রামদা? ব্রেকফাস্টটা কিন্তু দুর্ধর্ষ সেট আপ। মানে ব্রেকফাস্ট তো পরে খাবো, তার আগে সেট আপটা দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম। একদম খয়রাবেড়া ড্যামের একদম ধারে গাছের তলায় শেডের নিচে বসে ব্রেকফাস্ট এনজয় করছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে কিন্তু মেঘলা ছিল, আজকে কিন্তু সানি ওয়েদার। সানি ওয়েদার বলে কিন্তু গরম। মেঘলা থাকলে এই জায়গাটা বেস্ট লাগে। মানে বর্ষাকালে মেঘলা সিজন বেস্ট টাইম, বা উইন্টারে এরকম রোদ দারুণ লাগবে। তবে চলুন এখন ব্রেকফাস্টে ফোকাস করি। আজকের ব্রেকফাস্টের মেনুর মেন আইটেমস হচ্ছে আলুর পরোটা, পোট্যাটো ওয়েজেস, বেকড বিনস, চিকেন স্যান্ডউইচ। আমার সামনে সব খাবার গরম, এবার কনফিউজড কোনটা দিয়ে শুরু করব, আলুর পরোটা না পোট্যাটো ওয়েজেস। আমি পোট্যাটো ওয়েজেসটা সিলেক্ট করলাম। ক্রিসপি পোট্যাটো ওয়েজেস আর মশলা দিয়ে সিজনিং করা। আর একটা জিনিস দেখলাম, এটা কিন্তু আলুর খোসাটাকে ইনট্যাক্ট রাখা হয়েছে, তাই জন্য একটা এক্সট্রা ক্রিসপিনেস পাচ্ছি। নেক্সট ট্রাই করব বেকড বিনস। বেকড বিনস খাওয়ার আগে ওপর থেকে একটু কালো গোলমরিচ ছড়িয়ে নিলে বেশি ভালো লাগে। বেকড বিনসের ফ্লেভারটা বেশ ইউনিক লাগলো। বেকড বিনসকে গ্রেটেড গার্লিক দিয়ে টস করেছে, তাই গার্লিকের ফ্লেভারটা, তার সঙ্গে কিছু হার্বস আছে, দারুণ যাচ্ছে। আলুর পরোটার সঙ্গে আছে টক দই, তাছাড়া আচারের অপশন আছে। আমার পার্সোনালি আলুর পরোটার সাথে টক দইটা বেশি ভালো লাগে। অনেককে দেখেছি আচার দিয়ে বেশি পছন্দ করেন। আপনার যদি আলুর পরোটা খেতে ভালো লাগে বা যে কোনো পরোটা, আপনি কোনটা প্রেফার করেন, টক দই না আচার? অল্প তেলে শেখা আলুর পরোটা, তার মধ্যে মশালা আলুর পুর, আদার টেস্টটা কিন্তু পাচ্ছি, আর তার সঙ্গে ভাজা জিরের ফ্লেভারটা বেশ ভালো লাগছে। এবার ট্রাই করবো এখানকার গ্রিল চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচের ফিলিংয়ে গ্রেটেড চিকেনের সাথে ডিম, মেয়োনিজ আর অল্প মাস্টার্ড পেস্ট আছে, একটা সুন্দর স্পাইক দিচ্ছে। মাস্টার্ড পেস্ট মানে হতে মাস্টার্ড সস, দারুণ কিন্তু, বেশ ভালো। আর ব্রেডটাকেও বেশ ভালো শেখা হয়েছে। আদা দিয়ে তৈরি করা চা দারুণ লাগলো খেতে। আচ্ছা, গতকাল রাত্রে কিন্তু আমরা দারুণ ঘুমিয়েছি। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর দূর থেকে কয়েকটা শেয়াল ডাকছে। মানে জঙ্গলে থাকার যেই পুরো এক্সপিরিয়েন্সটা করতে চান, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস। আর টেন্ট তো আপনারা দেখেছেন, মানে এরকম ভালো টেন্ট ওয়েস্ট বেঙ্গলে বোধহয় আর কোথাও নেই। আমরা যে টেন্টে আছি ওটা কিন্তু ডিলাক্স ক্যাটাগরি, আই গেস ওটা সবচেয়ে বড় টেন্ট। এছাড়া আরও দুটো ক্যাটাগরি আছে, মিডিয়াম সাইজ আর স্মল সাইজ, আর কটেজ আছে। চেষ্টা করছি যে বাকি যে টেন্ট ক্যাটাগরি আর যে কটেজ আপনাদের দেখানোর। এই রিসর্টে আসলে আপনি এমু পাখি দেখতে পাবেন। এটা কিন্তু অস্ট্রেলিয়ান স্পিসিস। এরা উড়তে পারে না, তবে এরা দৌড়াতে পারে, আর এদের স্পিড যায় প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এরা মাংসাশীও নয়। এই দেখুন আমাকে ঠোকরাচ্ছে পেছন থেকে এসে, ও আমার সঙ্গে ব্লগ করবে। দারুণ, এটা দারুণ ফ্রেন্ডলি। দেখে কিন্তু ভয় লাগবে, কিন্তু ওরা একদম ক্ষতিকারক নয়, প্রচণ্ড ফ্রেন্ডলি। আর বলতে পারবেন যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লিভিং বার্ড কোনটা? আর এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট লিভিং বার্ড।
বেলা বাড়ছে, রোদ বাড়ছে, গরম বাড়ছে, তাই টুপি আর সানগ্লাস বেরিয়ে পড়লো, কিচ্ছু করার নেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিসর্টের ভিউইং ডেক। এদিকে সানরাইজ হয় আর আমার সামনে সানসেট হয়। আপনি এখানে সারাদিন বসতে পারবেন, চা কফি খেতে পারবেন, গল্পের বই পড়তে পারবেন, গান শুনতে পারবেন, অপশনস আর এন্ডলেস। এই জায়গাটা রিসর্টের বেস্ট লোকেশন। ব্লগিং তো অনেক করলে, এবার একটু লক্ষ্যভেদ করে দেখাও দেখি। সোনালি আমাকে আর্চারি নিয়ে চ্যালেঞ্জ করছে, ये तो मेरा बाएं हाथ का खेल है। রিসোর্টে যে যে অ্যাক্টিভিটিসগুলো করছি এগুলো কিন্তু একটাও রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড নয়। আপনি যখন বুকিং করবেন আপনার ইন্টারেস্টেড অ্যাক্টিভিটিসের ব্যাপারে একটু বুকিং নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবেন, কারণ এরও হয়তো রেট সিজনের সাথে চেঞ্জ হতে পারে, ওটা আমি নট শিওর। এই রিসর্টে মোটরবোট ছাড়াও কায়াকিংয়ের অপশন আছে, তবে কায়াকিং আমি তখনই আপনাকে রেকমেন্ড করব যদি আপনার প্রায়র রোয়িং এক্সপিরিয়েন্স থাকে, কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 হাত দিয়ে রোয়িং করতে হবে। আমি যেহেতু ভ্লগ করছি আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হয় বলে আমি কিন্তু কায়াকিং করতে পারলাম না। সকাল থেকে কিন্তু বেশ ব্যস্ত দিন ছিল, বেশ কয়েকটা অ্যাক্টিভিটি করলাম। এবার কিন্তু লাঞ্চের সময়। আজকের লাঞ্চের মেনু শুরু করছি গরম ভাতের সাথে মুগ ডাল দিয়ে, তার সঙ্গে থাকবে ঝুরি আলু ভাজা আর ফুলকো বেগুনি। ধুয়ে ওঠা বাসমতি চালের ভাতের মধ্যে ভাজা মুগের ডাল, এর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করা। গরম ভাত আর ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজা, তার মধ্যে অল্প একটু ভাজা কারি পাতা, অমৃত। আর সঙ্গে আছে এইরকম ফুলকো বেগুনি। গরম ভাত আর ডালের সাথে ঝুরি আলু ভাজা না ফুলকো বেগুনি, কোনটা আপনার বেশি প্রিয়? আমি জানি ইটস আ টাফ চয়েস, তবুও আপনাদের মন্তব্য একটু কমেন্টে লিখে জানান। ঝুরি আলু ভাজা হলো, বেগুনি হলো, আলু পোস্ত থাকবে না তাহলে কি হয়? ডাল ভাতের সাথে এরকম আলু পোস্ত মিস করা যায় না। পোস্তর ফ্লেভার সঙ্গে সর্ষের তেলের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ঝাল আর অল্প একটু কালো জিরে ফ্লেভার, এর থেকে ভালো কম্বিনেশন বাঙালি কুইজিনে হয় না, কি বলুন? এইবার মেনুর পরবর্তী পদ হলো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছের সাইজগুলো বলবো, বেশ ডিসেন্ট সাইজের চিংড়ি মাছ, তার মধ্যে নারকেলের দুধে রান্না করার জন্য একটা সাটল সুইটনেস, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে বলে, মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে বলে ওই কাঁচা লঙ্কার চিরচিরে ঝাল, আর সর্ষে তেলে রান্না হওয়ার জন্য ওই যে সাটল সর্ষে তেলের ঝাঁঝটা দারুণ লাগছে। চিংড়ি মাছ একদম সফট অ্যান্ড জুসি। মেনুর নেক্সট আইটেম হচ্ছে অযোধ্যা চিকেন, লোকালসরা যাকে বলে ফাইটার মোরগের ঝোল। পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করা মুরগির কষানো ঝোল। আপনি চাইলে নর্মাল চিকেন কারিও পাবেন,
যেহেতু দেশি মুরগি বা দেশি মোরগ, তাই জন্য এর নাম অযোধ্যা চিকেন। খেতে কিন্তু দারুণ, সুপার স্পাইসি নয়, মানে ঝাল সাংঘাতিক নয়, একদম ব্যালেন্স ফ্লেভার। সবশেষে মিষ্টি মুখে গাজরের বরফি, থুড়ি গাজরের হালুয়া। গ্রেটেড গাজরকে দুধ দিয়ে সঙ্গে ড্রাই ফ্রুটস দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে। গাজর একদম মিহি হয়ে গেছে, অসাধারণ খেতে। যদি আসেন, এটা কিন্তু মাস্ট ট্রাই। অ্যাকচুয়ালি গাজরের হালুয়াকে বরফির শেপে কেটে প্রেজেন্ট করেছে। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটা খেয়েছিলাম এই ইকো অ্যাডভেঞ্চার রিসর্টসে টেমি বাংলোতে। ওটা আমি গেছিলাম নভেম্বর মাসে চেরি ব্লসম দেখার জন্য। এক্স্যাক্টলি সেম জিনিস, কারণ ইটস সেম প্রপার্টি। এই রিসর্টে দুই রকমের অ্যাকোমোডেশন আছে। একটা হলো টেন্ট, যেখানে আমরা এখন আছি। এছাড়া কটেজের অপশন আছে। টেন্ট আর কটেজে তিনটে ক্যাটাগরি হয়: স্ট্যান্ডার্ড, সুপিরিয়র আর সবচেয়ে উপরে ডিলাক্স। রুম ট্যারিফ 7,000 থেকে 10,500-এর মধ্যে ভ্যারি করে, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর জিএসটি অতিরিক্ত। যখন বুকিং করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরটায় কল করে খোঁজ নিয়ে নেবেন যে কোনো স্পেশাল ডিসকাউন্ট না অফ সিজন অফার চলছে। খয়রাবেড়া ড্যাম বা পুরুলিয়া আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল বা শীতকাল। এখানে পলাশ ফুল দেখতে আসারও বিশাল ক্রেজ, কিন্তু ওই সময় সাংঘাতিক গরম থাকে। পুরুলিয়ায় সাইট সিন করার প্রচুর জায়গা আছে, সেসব নিয়ে কিন্তু ডিটেল ব্লগ আমার এই চ্যানেলে অলরেডি আগে রিলিজ হয়ে গেছে। পুরুলিয়ার প্লেলিস্টটা ওপরে আই বাটনে দিয়ে রাখলাম, সময় করে দেখে নেবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। বাহ, এবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এভাবেই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।